আচ্ছা, ধরুন পাড়ার একটা খুব দারুণ কেকের দোকান আছে, বেশ ভালো বিক্রিবাটা চলছে, কিন্তু সরকার বলছে যে যদি করের একটা বিশেষ সুবিধা পেতে হয় তাহলে অনলাইনে বা অন্য রাজ্যে ওই কেক বিক্রি করা যাবে না। হ্যাঁ, এটা শুনে প্রথমটা একটু অবাক লাগতেই পারে। একদমই। তো আজকের এই আলোচনায় আমরা পশ্চিমবঙ্গ আর ভারতের জিএসটি গাইডলাইন এবং বেশ কিছু আর্থিক প্রতিবেদন ঘেটে এই জিএসটি কম্পোজিশন স্কিমের একদম খুঁটিনাটি বোঝার চেষ্টা করব। চলুন এই খাতা কলমের জটিল হিসাবের পেছনের আসল কারণগুলো একটু খতিয়ে দেখি। আসলে বিষয়টা শুধু একটা কর ছাড়ের জায়গায় আটকে নেই। মানে এটা হলো ছোট ব্যবসাগুলোকে ওই আইনি জটিলতার পাহাড় থেকে বাঁচানোর জন্য সরকারের একটা সুনির্দিষ্ট কৌশল। রাইট, কারণ ছোট ব্যবসায়ীদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নামই হলো প্রতি মাসের হিসাব মেলানো। ঠিক। সাধারণ জিএসটি ব্যবস্থাকে তো আমরা একটা ভীষণ কড়া জিম রুটিনের সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, একদমই তাই। মানে প্রতিদিন কত ক্যালোরি ঢুকলো আর কত ঝরানো হলো তার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা। ঠিক। তো সেই জায়গায় এই কম্পোজিশন স্কিমটা হলো গিয়ে মানে ধরুন মাসে একবার শুধু ওজন মাপার মেশিনে দাঁড়ানোর মতো। খুব সুন্দর উদাহরণ। আর এর আওতায় কারা পড়ে জানেন তো? যেসব ব্যবসার বার্ষিক টার্নওভার 1.5 কোটি টাকা পর্যন্ত, তারা সহজেই এই স্কিমের আওতায় পড়ে। ও আচ্ছা, আর যারা সার্ভিস বা ধরুন কোনো পরিষেবা দেন তাদের ক্ষেত্রে? তাদের ক্ষেত্রে এই সীমাটা হলো গিয়ে 50 লাখ টাকা। এই ওজন মাপার পদ্ধতিটা এত সহজ হওয়ার কারণই হলো এর একটা নির্দিষ্ট বা ফ্ল্যাট হার। মানে ওই সাধারণ জিএসটির মতো প্রতিটি ধাপে হিসাব রাখতে হচ্ছে না? একদম না। সাধারণ জিএসটিতে প্রতিটি ধাপে ইনপুট এবং আউটপুটের হিসাব রাখতে হয়, কিন্তু এখানে একজন সাধারণ ব্যবসায়ী বা উৎপাদকের জন্য কর হলো টার্নওভারের মাত্র 1% কাছাকাছি। মাত্র 1%? হ্যাঁ। আর ধরুন যেসব রেস্তোরাঁয় মদ পরিবেশন করা হয় না তাদের জন্য 5% এবং অন্যান্য পরিষেবা যারা দেন তাদের জন্য 6%। আচ্ছা, মানে পাড়ার মোড়ের ওই হার্ডওয়্যার দোকান বা মিষ্টির দোকানদারকে প্রতিদিনের প্রতিটি বেচাকেনার রসিদ ধরে ধরে ওই জিএসটির হিসাব করতে হচ্ছে না। 3 মাসে একবার মোট বিক্রির ওপর ওই 1 বা 5% কর দিলেই ঝামেলা শেষ। ঠিক তাই। শুনলে তো মনে হয় ছোট ব্যবসায়ীদের জন্য একদম আদর্শ একটা ব্যবস্থা, কিন্তু মানে এই 1% করের পেছনে নিশ্চয়ই কোনো একটা শর্ত লুকিয়ে আছে। কোনো সুবিধাই তো আর এমনি এমনি আসে না। হ্যাঁ, একটা বড় শর্ত তো আছেই। যেমন ধরুন আমি যদি আবার সেই কেকের দোকানের উদাহরণে ফিরে যাই, তারা তো কেক বানানোর জন্য বাজার থেকে ময়দা, চিনি, ডিম হিসেব কিনছে। হ্যাঁ। আর তার উপর তো আগে থেকেই জিএসটি দিচ্ছে। ঠিক। তো সাধারণ নিয়মে ওই দেওয়া করটা তো পরে বিক্রি করার সময় ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি হিসাবে অ্যাডজাস্ট করা যায়। এই স্কিমে কি সেই সুবিধাটা থাকছে? না, এই স্কিমে আইটিসির কোনো জায়গাই নেই। ও, তার মানে কাঁচামাল কেনার সময় যে কর দেয়া হচ্ছে সেটা ব্যবসায়ীর নিজস্ব খরচ হিসেবেই থেকে যাবে, কারণ সরকার যখন মোট টার্নওভারের উপর মাত্র ওই 1 বা 5% ফ্ল্যাট কর নিচ্ছে, তখন ওই আগের হিসাব মেলানো তো সম্ভব নয়। একদম। আগের ধাপে দেওয়া করের হিসাব মেলানো বা ফেরত দেওয়ার কোনো সুযোগ রাখাটা বাস্তবে একেবারেই অসম্ভব। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ব্যবসায়ীকে ওই কাঁচামালের করের ভারটা নিজের ঘাড়েই হজম করতে হবে। কিন্তু এর চেয়েও বড় একটা ধাক্কা হলো ওই অন্য রাজ্যে বিক্রির ক্ষেত্রে বাধাটা। হ্যাঁ, ওই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই স্কিমে থাকলে অন্য রাজ্যে পণ্য বিক্রি করা যাবে না, এমনকি ওই অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো ই কমার্স প্ল্যাটফর্মেও নাকি ব্যবসা করা যাবে না। না, করা যাবে না। এটা তো আজকের দিনে একটা বিশাল বাধা, তাই না? সরকার কেন এমন একটা অদ্ভুত নিয়ম করলো? এর মূল কারণটা লুকিয়ে আছে জিএসটি কিভাবে কাজ করে তার ভেতরে। জিএসটি মূলত একটা ডেস্টিনেশন বেস ট্যাক্স, মানে যেখানে পণ্যটা ব্যবহার হচ্ছে সেখানকার কর। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই রাজ্যের প্রাপ্য কর। এখন একজন ব্যবসায়ী যদি ই কমার্স বা ভিন রাজ্যে মাল বিক্রি করেন, তবে ওই সামান্য 1% করকে নিজের রাজ্য, আবার ক্রেতার রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মধ্যে ভাগ করতে হবে। ওরে বাবা, সেটা তো একটা বিশাল প্রশাসনিক জটিলতা তৈরি করবে। ঠিক তাই। ও, তার মানে অনলাইনে বিক্রি করতে গেলে সরকারকে রীতিমতো ট্র্যাক করতে হবে যে কেকটা কলকাতা থেকে শিলিগুড়িতে গেল নাকি সোজা বেঙ্গালুরুতে গেল। একদম। আর সেই ট্র্যাক করার জন্য তো আবার সেই ক্যালোরি মাপার মতো জটিল জিএসটির হিসাবেই ফিরে যেতে হবে। যা, এই স্কিমের মূল উদ্দেশ্য মানে ওই সহজ হিসাবের পুরো উল্টো। ঠিক। সেই জন্যই স্কিমটা তৈরি হয়েছে মূলত পাড়া বা একদম স্থানীয় স্তরের ব্যবসার কথা মাথায় রেখে। আচ্ছা। কেউ যদি ব্যবসার পরিধি বাড়াতে চায় বা জাতীয় স্তরে পৌঁছাতে চায়, তবে তাকে এই স্কিম থেকে বেরিয়ে সাধারণ জিএসটির কড়া নিয়মের ভেতরেই ঢুকতে হবে। বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে এই স্কিমটি ছোট ব্যবসার জন্য একটা আরামদায়ক বুদবুদ বা ধরুন একটা বাবুলের মতো। হ্যাঁ, একটা সেফ জোন বলতে পারেন। যতদিন ব্যবসা ওই গণ্ডির মধ্যে থাকছে, খাতা কলমের ঝামেলা অনেকটাই কম, কিন্তু একটু ডানা মেলতে গেলেই জটিলতা শুরু। স্থানীয় ব্যবসার ক্ষেত্রে এটা দারুণ স্বস্তিদায়ক, সন্দেহ নেই, কিন্তু ব্যবসা বড় করার ক্ষেত্রে এটা একটা শক্ত দেয়াল হিসেবেও কাজ করে। আর ঠিক এখানেই একটা চিন্তার বিষয় উঠে আসে। আজকের এই ডিজিটাল যুগে যখন রাস্তার পাশের ওই ছোট্ট দোকানটিও ইন্টারনেটের মাধ্যমে সারা দেশে নিজেদের পণ্য ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে। হ্যাঁ, সবাই তো এখন অনলাইনে আসতে চায়। ঠিক, তখন ই কমার্স বিক্রির ওপর এমন নিষেধাজ্ঞা থাকা একটি কর কাঠামো কি ছোট ব্যবসাগুলোকে সত্যি আধুনিক বাণিজ্যের মূল স্রোত থেকে ধীরে ধীরে আলাদা করে রাখছে? একটা স্থানীয় ব্যবসাকে ওই সহজ হিসেবে সুবিধা দিতে গিয়ে ভবিষ্যতের দরজাটা কোথাও বন্ধ হয়ে যাচ্ছে না তো? এটা সত্যি একটা বড় ভাবনার বিষয়। একদমই তাই।
আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি, তবে এই প্রশ্নটা কিন্তু সত্যিই গভীরভাবে ভেবে দেখার মতো।